জলপরীর দেশে লিখেছেন চার্লস কিংসলি। গরিবের ছেলে টম, মায়ের কথা তার মনে পড়ে না। মা তাকে কত ছোট রেখে মারা গেছে সে জানে না, তবে বাবাকে মনে পড়ে। টমের বাবা ছিল খুব গরিব, অনেক কষ্টে সংসার চালাতো। টমের আজও সেসব ঘটনা কিছু কিছু মনে পড়ে। তখন তার কতই বা বয়স, মাত্র 3-4 বছরের ছেলে। কিন্তু টমের বরাত মন্দ। সেই বাবাও একদিন টমকে কিছু না জানিয়ে উধাও হয়ে গেল। তখন টমের সে কি কান্না! মা নেই, বাবা নেই, এই পৃথিবীতে সে একা। বাবা চলে যেতে সে কাঁদতে কাঁদতে পথে এসে দাঁড়ালো। কে খেতে দেবে, কে পড়তে দেবে, কে থাকতে দেবে, এইসব নানা চিন্তায় টম ভয় পেয়ে গেল। টম সারাদিন কেঁদে কেঁদে রাস্তায় ঘুরতে লাগলো। কেউ তাকে দেখল না, খেতে দিল না, গায়ে হাত দিয়ে একটু আদর পর্যন্ত করল না। সন্ধ্যার সময় সে যখন রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাঁদছে, তখন দেখল গায়ের ঝাড়ুদার গ্রিমস নেশায় টলতে টলতে সেই পথ দিয়েই আসছে। গ্রিমসকে টম চেনে। এ গায়েরই এক কারখানায় কাজ করে সে। তার কাজ হলো কারখানার সমস্ত চিমনি পরিষ্কার রাখা এবং সেই কারখানার বাড়িঘর, রাস্তা, নর্দমা, উঠোন, বাগান এসব পরিষ্কার করা। টমের বাবাকে সে চেনে। টমের বাবা যে টমকে ফেলে চলে গেছে সে খবরও তার জানা। সে নেশায় টলতে টলতে টমের পাশে এসে দাঁড়াতে টম আরও জোরে কেঁদে ফেলল। নেশার ঘোরে গ্রিমস তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর তার হাতে ধরে ঘরে নিয়ে এলো। সেই থেকে টমকে সকলেই গ্রিমসের ছেলে বলেই জানে। এই ঘটনার পর 10টা বছর পার হয়ে গেছে। এর মাঝে সে কত বাড়িঘর, রাস্তা আর নর্দমা পরিষ্কার করেছে সে নিজেই জানে না। গ্রিমস কারখানায় যাবার পথে টমকে সাথে করে নিয়ে যায়, তারপর সেখানে গিয়ে কাজে লাগিয়ে দেয়। টম সারাদিন কারখানার চিমনি পরিষ্কার করে, রাস্তা, আস্তাকুড়, ড্রেন ধুয়ে ঝকঝকে করে মনিবকে খুশি করে। মনিবকে খুশি করাই তার কাজ। তবে দুঃখের কথা এই যে এত খেটে টম যে কটা পয়সা মনিবের কাছ থেকে পায় সেটা তখনই গ্রিমস কেড়ে নিয়ে নেশা করতে বসে যায়। তার হাতে একটা পয়সাও দেয় না, বরং উল্টো মারধর করে। একদিন সে টমকে এত মারে যে টম যন্ত্রণায় ছটফট করতে থাকে। এইভাবেই টমের দিন চলে যাচ্ছিল। মার খায় আর কাজ করে। একটু বয়স বাড়তেই টম তখন চালাক হয়ে গেল। কাজে ফাঁকি দিত, বাড়তি পয়সা সরিয়ে রাখত, সেই পয়সা দিয়ে চা সিগারেট খেত, মিথ্যে কথা বলতো, দেরি করে বাড়ি ফিরত। মারকে সে তখন আর ভয় করত না, সে তখন বেপরোয়া। একদিন টম রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইটের টুকরো নিয়ে খেলা করছিল। গ্রিমস বাড়ি ছিল না। এমন সময় সাইকেলে চেপে একজন লোক এসে তার সামনে থামল। টম লোকটাকে চেনবার চেষ্টা করল, কিন্তু পারল না। লোকটা টমকে বলল, গ্রিমস বাড়ি আছে? টম সঙ্গে সঙ্গে জবাব দিল, না, বাড়ি নেই। লোকটা বলল, এলে জমিদার বাড়িতে যেতে বলবি, অনেক কাজ পড়ে আছে, দেরি করে না যেন। লোকটা আর দাঁড়ালো না, সাই সাই সাইকেল চালিয়ে যেমন এসেছিল তেমন চলে গেল। টম ভাবল জমিদার বাড়িতে কাজের অর্থ অনেক কাজ, বড় বড় চটকদারি সব বাড়ি, বাগান বাগিচা, দরজা জানালা, নানা রঙিন টবে বসানো বাহারি পাতার গাছ আর ফুল, সব ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। পয়সাও কিছু বেশি পাওয়া যাবে, তার সঙ্গে বকশিসও মিলবে। কিন্তু বিপদ হয়েছে যে গ্রিমস এসব কিছুই তাকে দেবে না। সব নিজে নিয়ে নেশা করে পড়ে থাকবে আর টমকে ধরে মারবে। কিন্তু তবুও যেতে হবে, জমিদার বাড়ির ডাক, না গেলে পেয়াদা পাঠিয়ে ধরে নিয়ে যাবে। ভাবতে ভাবতে গ্রিমস এসে হাজির। টম তাকে সব জানাতে সে আর দাঁড়ালো না, টমকে নিয়ে সঙ্গে সঙ্গে রওনা হয়ে পড়ল। গ্রিমস আর টম অনেক বস্তি পেরিয়ে পেরিয়ে বড় রাস্তায় এলো। সেখান থেকে হাঁটতে হাঁটতে শহরে। দুপাশে কলকারখানা আর দোকানপাটে ভরা, বসত বাড়িও অনেক। টম দেখতে দেখতে চলল। আরও কত পথ চলতে হবে কে জানে। কাঠফাটা রোদে গা দিয়ে ঘাম ঝরছে টমের। একটু পানি পেলে ভালো হতো, কিন্তু কে দেবে? অনেক পথ পেরিয়ে ওরা একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। এই অঞ্চলটা বেশ ফাঁকা, দোকানপাট বিশেষ নেই, ঠিক শহর বলা যায় না, অনেকটা শহরতলির মতো। গা অথচ শহর। প্রত্যেকের বাড়ির সামনে লাগোয়া বাগান পুকুর।
একটা বাড়ির সামনে অনেকটা বড় বাগানে অনেক নারকেল গাছ দেখতে পেল টম। সেই গাছ দেখে টমের তেষ্টা আরও বেড়ে গেল। সে এক লাফে সেই পাঁচিলে উঠে ডাব পাড়তে গেল। আর যাবে কোথায়? গ্রিমস সঙ্গে সঙ্গে ওকে টেনে নামিয়ে মারতে শুরু করলো। পাশ দিয়ে একজন আইরিশ মহিলা চলে যাচ্ছিলেন। তিনি এগিয়ে এসে বললেন, আহা, ছেলেটাকে অমন করে মারছ কেন? আর বলবেন না, বেটা ডাব চুরি করতে গাছে উঠতে যাচ্ছিল। টম বলল, আমার তেষ্টা পেয়েছে, আমি পানি খাবো। আইরিশ মহিলা বললেন, আহা বেচারা, অতটুকুন ছেলে, তেষ্টা পেয়েছে, না হয় একটা ডাব পেড়ে খেত, তা বলে এমনভাবে মারতে হবে? গ্রিমস রেগে গিয়ে বলল, এ আমার লোক, আমি যা খুশি করব। তা করো, আমি বাধা দেব না, কিন্তু কচি ছেলেটা দেখলে কষ্ট হয়। ভদ্রমহিলা আর কোনো কথা না বলে পাশের গলিতে ঢুকে গেলেন। টম একটুক্ষণ অবাক হয়ে ওই মহিলার দিকে চেয়ে থাকল। এমন মিষ্টি কথা আর ব্যবহার সে জীবনে কারো কাছে পায়নি। আজও পৃথিবীতে এমন মানুষ আছে, সেটা টমের অজানা। টমের চোখে এই পৃথিবীটা অত্যন্ত কদর্য এবং কঠোর, কিন্তু আজকে তার আরেকটা দিক জানা হলো। সে অনেকক্ষণ চলে যাওয়া ওই মহিলার পথের দিকে চেয়ে রইল, আর ভাবতে লাগল, সে যদি আরেকবার তার দেখা পেত কিংবা তার কথা শুনতে পেত। গ্রিমস রাগে গজগজ করতে করতে পথ চলতে লাগলো আর টমকে বকতে লাগলো। টম আজকাল গ্রিমসের কথায় বিশেষ কান দেয় না, জানে মার তার কপালে লেখাই আছে। এইভাবে আরও কিছু পথ এগিয়ে আসার পর গ্রিমস হঠাৎ বলল, এই টম, আমরা জমিদার বাড়িতে এসে গেছি। এখানে এ জমিদারের খুব নামডাক আছে। ওখানে আমার কথা শুনে না চললে আমি কোনো কথা শুনব না, একেবারে খুন করে ফেলব। সাবধানে আমার কথা শুনে চলবি। কাজটা পাকা হলে বেশ কিছু পয়সা পাওয়া যাবে। মস্ত বড় ফটকের সামনে দারোয়ান দাঁড়িয়ে। গ্রিমস তাকে সেলাম জানাতে সে ফটক খুলে দিয়ে এক হাঁক ছাড়ল। সঙ্গে সঙ্গে এক চাকর এসে ওদের সামনে দাঁড়ালো। টম দেখল সেই লোকটা যে খবর দিতে গিয়েছিল। চাকরটা তাদের পথ দেখিয়ে ভেতরে নিয়ে চলল। এত বড় বাড়ি টম জীবনে দেখেনি। বিরাট বাগান আর পুকুরের মাঝখানে এই মহল দাঁড়িয়ে, চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা। টম বাগান দেখতে দেখতে চাকরটার সঙ্গে এগিয়ে যাচ্ছিল। কত রকম সব বাহারি পাতার গাছ আর ফুলে ভরা, দেখলেই ছিঁড়ে আনতে ইচ্ছে করে। টম বারবার তার ইচ্ছেটাকে সামলে নিতে লাগলো। বাগানে আম, জাম আর কাঁঠালে ভরা। পুকুরের পানি দেখে টমের তেষ্টা যেন আরও বাড়ল, কিন্তু কিছু বলবার নেই। বাড়ির পিছনে এসে চাকরটা গ্রিমসকে কাজ বুঝিয়ে দিতে লাগলো। ছায়ের গাদা পরিষ্কার করতে হবে, নর্দমা পচা পাকে ভরা, ওটাও পরিষ্কার চাই। তারপর বাগান, পুকুর, আস্তাকুঁড় এবং সবশেষে সমস্ত ঘর ও দরজা জানালা। আগাগোড়া বাড়িটাকে পরিষ্কার করে ফেলতে হবে, জমিদারের হুকুম। গ্রিমস কাজ বুঝে নিতে চাকরটা অন্যদিকে চলে গেল। গ্রিমস টমকে বলল, বুঝলি তো, যা এবারে ড্রেনে নেমে গিয়ে কাদা তোল। টম আর কি করে, ড্রেনে সিঁড়ি বেয়ে বেয়ে একেবারে নিচে নেমে গিয়ে পচা কাদা ওপরে তুলতে লাগলো। এইভাবে কাদা তুলতে তুলতে টমের সমস্ত গায়ে পচা কাদা মেখে গেল এবং তাকে ভূতের মতো দেখাতে লাগলো। দোতলায় একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে টমের কাজ দেখছিল। সে টমের ওই ভূতের মতো চেহারা দেখে হেসে লুটিয়ে পড়ল। টম কাজ ফেলে ওপরে তাকালো। বাহ, ভারী মিষ্টি মেয়েটি তো। টমও হাসল। ড্রেনের কাজ শেষ করে টম নর্দমায় হাত লাগালো। নর্দমা পরিষ্কার করতে করতে সে একটি ঘরের সামনে এসে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এমন সাজানো গোছানো ঘর সে জীবনে দেখেনি। জাফরি কাটা নীল পর্দা তুলে সে একবার ঘরখানা ভালো করে দেখে নিল। তারপর আরও সব ঘর দেখবার লোভে হাতের ঝাঁটা ফেলে দোতলায় উঠে এলো। দোতলায় মেয়েটি তখন নিজের ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়েছে। টম তখন সেই ঘরের সামনে এসে দাঁড়ালো এবং ঘরের পর্দা তুলে ভালো করে দেখতে লাগলো। সাজানো ঘর, মেঝেতে ফুলকাটা কার্পেট পাতা, দেওয়ালে রকমারি ছবি, শ্বেতপাথরের নানা টেবিল, তাতে হরেক রকমের বাহারি ফুল, আর তারই মাঝখানে ছোট্ট একটি খাটে ফুলের মতো নরম একটি বিছানায় সেই মেয়েটি ঘুমিয়ে। টম কখন যে ঘরে ঢুকে পড়েছে নিজেই জানে না। সে ঘরে ঢুকে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। তারপর বড় একটি আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের চেহারা দেখে আঁতকে উঠল। টম ভাবল তারই মতো আরেকটি ছেলে কালো ভূতের মতো চেহারা নিয়ে ওই ঘরে দাঁড়িয়ে আছে। যেই ভাবা অমনি টম ভয়ে চিৎকার করে উঠল। আর মেয়েটির ঘুম ভেঙে যেতে সেও টমের ভূতের মতো চেহারা দেখে ভয়ে চেঁচাতে লাগলো। টম আর দাঁড়ালো না, সে সঙ্গে সঙ্গে চোঁচা দৌড় লাগালো। বাগানে আসতেই দেখল চাকরটা দৌড়ে আসছে তাকে ধরতে। টম একবার পেছনে তাকিয়েই ছুটতে শুরু করলো। পেটে খিদে, তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, কিন্তু তবু থামা চলবে না। টম ছুটছে ছুটছে ছুটছে। পেছনে মালি ছুটে এলো। জমিদারের সরকার বাবুও ছুটে এলেন টমকে ধরতে। 7 মহলা বাড়ির পেছনে গ্রিমস কাজ করছিল, তার কানেও কথাটা গেল। সে আস্তাকুঁড় থেকে ছুটে এলো টমকে ধরতে। সবার মুখেই এক কথা, চোর চোর চোর, পালাচ্ছে। বাড়ির সকলেরই ধারণা হয়েছে টম দোতলায় গিয়ে কিছু চুরি করে পালাচ্ছে। টম ছুটতে ছুটতে পুকুর পেরিয়ে, বাগান পেরিয়ে একেবারে বাড়ির শেষ সীমানায় চলে এলো। তারপর প্রাচীর ডিঙিয়ে এক লাফ। এত বড় লাফ টম জীবনে দেয়নি। বাইরে এসে টম হাঁফাতে লাগলো। কি করবে ভেবে পেল না। তখনও বাড়ির চাকর, মালি, দারোয়ান এবং সরকার বাবু তার পেছনে পেছনে ছুটে আসছেন। টম দিশেহারা। সে সোজা সড়ক ছেড়ে বাঁ হাতের গলিপথ ধরল, কিন্তু সেখানেও নিস্তার নেই। ওদের চিৎকার শুনে সেই গলির অন্য দোকানদারেরা টমকে ধাওয়া করল ধরবার জন্যে। ওরাও ধরে নিল যে টম জমিদার বাড়ি থেকে নিশ্চয়ই কিছু চুরি করে পালাচ্ছে। টম ঝড়ের বেগে ছুটতে লাগলো। মরি বাঁচি করে সেই গলিপথ শেষ করে একটা বনের মধ্যে এসে ঢুকল। তারপর এলোমেলো খানিকটা হেঁটে একটা গাছতলায় এসে পড়ল। এখন আর পেছনের গোলমাল শোনা যাচ্ছে না, আওয়াজ বন্ধ হয়ে গেছে। টম বুঝল ওরা পথ হারিয়ে অন্যদিকে চলে গেছে। টম অনেকক্ষণ সেই গাছতলায় বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে হাঁটতে লাগলো। টমের কাছে এ জায়গাটা খুব আশ্চর্যজনক মনে হলো। এমন অদ্ভুত জায়গা সে জীবনে দেখেনি। বড় বড় রকমারি গাছ, ঘন ঘন আবছা অন্ধকারে ডালপালা জড়ানো, ফালি কাটা রোদ পাতার ফাঁক দিয়ে নিচে এসে পড়েছে। জায়গাটা ভয়ানক নির্জন। হরেক রকম পাখির ডাকে এ দিকটা মুখর। টম অবাক হয়ে এই সব দেখতে দেখতে বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে লাগলো। অনেক পথ হেঁটে আসার পর টম সামনে একটা পাঁচিল দেখতে পেল। সে সেটা অনেক কষ্টে পার হয়ে বাইরে বেরিয়ে এলো। এ অঞ্চলটা আরও অদ্ভুত। বন, ঘরবাড়ি, গাছগাছালি কিচ্ছু নেই। একেবারে টানা মাঠ বহুদূর চলে গেছে। কোথায় শেষ হয়েছে কেউ জানে না। মাথার ওপর বিরাট নীল আকাশ, পাখি উড়ে বেড়াচ্ছে। এ অঞ্চলে একটাও মানুষ নেই দেখে টম অবাক হলো। অথচ কি সুন্দর জায়গা! এত আলো, এত হাওয়া আর এত বড় খোলা মাঠ টম জীবনে দেখেনি। টম যে অঞ্চলে বাস করে সেটা একটা এঁদো গলি। বস্তির লোকেরা সেখানে বাস করে। কারখানার অনেক লোক সেই বস্তির বাসিন্দা। খোলা মাঠ ধরে এগিয়ে আসতে আসতে টম সামনে একটা উঁচু পাহাড় দেখতে পেল। এতক্ষণ নজরেই আসেনি। টম ভাবল ওই পাহাড়টার ওপরে উঠলে কেমন হয়। পাহাড়টা আগাগোড়া পাথুরে নয়, মাঝে মাঝে ছোট ছোট গাছপালাও আছে। বেশ একটা ছায়া ছায়া ভাব। টমের খুব ইচ্ছা হতে লাগলো ওই পাহাড়ের ওপাশে কি আছে সেটা দেখতে হবে। যেমন ভাবা তেমন কাজ। টম ধীরে ধীরে ওই পাহাড়ে হাত রেখে রেখে নানা গাছপালার ছায়ায় ছায়ায় উপরে উঠে এলো। একেবারে চূড়োয় দাঁড়িয়ে সে বহুদূর পর্যন্ত তাকিয়ে দেখল পাহাড়ের এ পাশটাও ঢালু হয়ে একটা বড় ক্ষেতে মিশে গেছে। তার পাশে একটা ছোট্ট নদী কুলকুল বয়ে যাচ্ছে এবং সেই নদীর পাশে পুতুলের মতো সাজানো একটি ছোট্ট কুটির। টমের মনে হলো ওই কুটিরে নিশ্চয়ই কেউ বাস করে। মাথার উপরে টানা রোদ, পেট খিদেই জ্বলছে, তেষ্টায় ছাতি ফাটছে। এমন অবস্থায় পেছনের এত পথ পেরিয়ে নিজেদের বস্তিতে ফিরে যাওয়া অসম্ভব। সুতরাং যত কষ্টই হোক না কেন টম ঠিক করল যে সে ওই কুটিরেই যাবে। আর কিছু না হোক একটু বিশ্রাম, একটু খাওয়া আর পানি তো মিলবে। টম ঢালু পথে নামতে শুরু করলো এবং শেষে অনেক পথ পার হয়ে একটা পুলের সামনে এসে দাঁড়ালো, যে পুলটা সেই ছোট্ট কুটিরে গিয়ে শেষ হয়েছে। কুটিরের সামনে এসে টম দেখল একজন বুড়ি বসে। টম বলল, আমার খুব তেষ্টা পেয়েছে,
আমাকে এক গ্লাস পানি দিন না। টম কথা বলতে বলতে সেখানেই বসে পড়ল। বুড়িটা চমকে একবার ভালো করে চেয়ে দেখল, তারপর ঘরে চলে গেল এবং কিছুক্ষণ পরে এক গ্লাস গরম দুধ আর পানি এনে বলল, এই পানিতে হাত মুখ ভালো করে ধুয়ে নাও, তারপর গরম দুধটা খাও। টম আর কোনো কথা না বলে হাত মুখ ধুয়ে গরম দুধটা খেয়ে নিল। বুড়িটা বলল, কোথায় থাকো? টম বলল, অনেক দূরে, শহর ছাড়িয়ে একটা বস্তিতে। মা আছেন? না, মারা গেছেন। বাবা? তিনি ছিলেন, তবে আমাকে ছেড়ে চলে গেছেন। আহা বেচারা। বুড়িটা টমের কথায় দুঃখ প্রকাশ করল এবং পরে বলল, তবে থাকো কার কাছে? গ্রিমসের কাছে। কি কাজ করো? গ্রিমসের সঙ্গে কারখানা ঝাড়ু দিই। তাতে যে দুটো পয়সা পাই গ্রিমস নিয়ে নেয়, আমাকে দেয় না। তুমি এখানে এলে কি করে? এখানে তো বড় একটা কেউ আসতে পারে না। টম বলল, সে অনেক কথা। কি কথা আমাকে বলো। টম বলতে লাগলো, আমি আর গ্রিমস আজকে গিয়েছিলাম জমিদার বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে। সেখানে একটি ড্রেন পরিষ্কার করতে গিয়ে আমার সারা শরীরে পচা কাদা লেগে কালো ভূতের মতো হয়ে যায়। আমি সেই অবস্থায় একটি ছোট্ট মেয়ের ঘরে ঢুকি এবং আয়নায় আমার চেহারা দেখে আঁতকে উঠি। ঘরে সেই ছোট্ট মেয়েটি ঘুমোচ্ছিল। আমার শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠেই চোর চোর বলে চিৎকার করতে থাকে। তখন সবাই আমাকে ধরবার জন্যে ছুটে আসে। কে কে ছুটে এসেছিল? বাড়ির চাকর, মালি, দারোয়ান এবং সরকারবাবু। তারা সবাই ভেবেছিল আমি কিছু চুরি করে পালাচ্ছি, কিন্তু আমি কিছুই চুরি করিনি। তারপর আর কি, আমি প্রাণের দায়ে ছুটতে শুরু করলাম। এইভাবে জমিদার বাড়ি ছাড়িয়ে শহরের পথ ধরলাম। তারপর একটা সরু গলি, তারপর দৌড়াতে দৌড়াতে একটা বনের মধ্যে ঢুকে পড়লাম। সেই বন পার হয়ে দেখলাম একটা উঁচু পাহাড়। আমি অনেক কষ্ট করে সেই পাহাড়ে চড়লাম। সেই পাহাড়ের ঢালুতে দেখলাম একটা বড় ক্ষেত, সবুজে ভরা। আমি সেই ক্ষেত পার হয়ে পুলে উঠলাম, তারপর এই বাড়িতে। কিন্তু আমি চোর নই। আমি সেই জমিদার বাড়িতে কিছুই চুরি করিনি। তাহলে এত কষ্ট না করে ধরা দিলেই তো পারতে। না, তাহলে ওরা আমাকে মারত, বিশেষ করে গ্রিমস আমাকে মেরেই ফেলতো। বেশ, তোমার সব কথা শুনলাম। এবারে সামনের ওই নদীতে স্নান করে এসো। তাতে তোমার শরীরের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে আর শরীরটা ঠান্ডাও হবে। আমি তোমার খাবার জোগাড় করছি। তুমি খেয়ে দিয়ে এখানে বিশ্রাম করো, তারপর লোক দিয়ে তোমাকে পাঠিয়ে দেব। টম বলল, কোথায়? যেখান থেকে এসেছো। কিন্তু আমি আর সেখানে ফিরতে চাই না। গ্রিমস আমাকে মারে, ওকে আমার একটুও ভালো লাগে না। আর তাছাড়া জায়গাটাও বস্তি, এমন খোলামেলা নয়। কিন্তু তা বলে আমি তোমাকে এখানে রেখে দিতে পারি না। কোনো জায়গা ভালো না লাগলেও তাকে মনের মতো করে তৈরি করে নিতে হয়। আর মানুষ সম্পর্কেও সেই কথা। গ্রিমসকে তোমার ভালো লাগে না, সেটা বড় কথা নয়। তুমি আগে নিজেকে তার মনের মতো হবার চেষ্টা করবে, তাহলে জায়গা এবং মানুষ এ দুটোই ভালো লাগবে। যাই হোক, তুমি এখন নদীতে স্নান করে এসে খাওয়া দাওয়া করে নাও। টম আর কি করে, সে নদীতে স্নান করতে চলে গেল। নদীর পানিতে হাত দিয়েই টম চমকে গেল। আহ, কি ঠান্ডা! এমন ঠান্ডা পানি টম জীবনে দেখেনি। টম ধীরে ধীরে পানিতে নামল। পরে সাঁতরাতে শুরু করলো। সাঁতরাতে সাঁতরাতে টম অনেক পথ পার হয়ে এলো। এখন নদীর দুপাশে ক্ষেত বা বন কিছুই নজরে পড়ে না। সেই কুটিরটাও আর দেখা যাচ্ছে না। এখন শুধু পানি, পানি আর পানি। টমের গা থেকে সমস্ত নোংরা আর ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তার শরীর এখন ঝকঝকে পরিষ্কার দেখাচ্ছে। এখন টমকে দেখলে কেউ আর চিনতেই পারবে না। টম সাঁতরাতে সাঁতরাতে দেখল একদল মাছ তার পাশ দিয়ে চলে যাচ্ছে। টম তাদের সঙ্গে চলতে লাগলো। সে পানির নিচে তাকিয়ে দেখল আয়নার মতো স্বচ্ছ পানি। অনেক নিচে এক ঝাঁক বড় মাছ সাঁতরে যাচ্ছে। টম এক ডুবে তাদের কাছে গিয়ে হাজির হলো। তারা বলল, তুমিও আমাদের সঙ্গে চলো, আমরা অনেক দূরে যাব। টম বলল, কোথায়? তারা বলল, সাগরে। টম বলল, বেশ, তাই চলো, আমিও তোমাদের সঙ্গে সাগরে যাব। গ্রিমস আর ওই কুটির পেছনে পড়ে থাক, ওখানে আর আমি ফিরব না। আমি এখন থেকে তোমাদেরই একজন, তোমাদেরই সাথী। টম খুশি মনে সাঁতরাতে লাগলো।
এদিকে কুটিরের বুড়িটা টমের জন্যে খাবার সাজিয়ে বসে। 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও টমের দেখা নেই। বুড়িটা ভাবল, ছেলেটা সাঁতার জানে তো, না হলে ডুবে যাবে। নদীতে স্রোতের যা টান। বুড়িটা ধীরে ধীরে চিন্তা বাড়তে লাগলো। তখন আর স্থির থাকতে না পেরে টমকে ডাকতে ডাকতে নদীর ধারে এসে দাঁড়ালো। নদীতে কেউ নেই, কুলকুল বয়ে যাচ্ছে নদী। বুড়িটা অবাক হলো। তারপর খুঁজতে লাগলো নদীর ধার ঘেঁষে ঘেঁষে, যদি টমকে পাওয়া যায়। বেচারি 1 প্লেট খিদে নিয়ে বেরিয়েছে। বুড়িটার চোখে পানি আসতে লাগলো, কিন্তু না, সন্ধে হয়ে এলো। আশেপাশে অন্ধকার নেমে আসছে, টমকে পাওয়া গেল না। বুড়িটা এক বুক কান্না নিয়ে বাড়ি ফিরে এলো। ওদিকে জমিদার বাড়িতেও গোলমাল বেঁধে গেছে। জমিদার বাড়ির সকলে টমকে ধরবার জন্যে কিছু পথ ছুটে এসেছিল। তারপর তাকে ধরতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছে। বাড়ি গিয়ে জানতে পারল যে টম আসলে কিছুই চুরি করেনি। সে আয়নায় নিজের চেহারা দেখে আঁতকে উঠেছিল, আর সেই শব্দে জমিদারের মেয়ে এলির ঘুম ভেঙে যায়। সে তার ঘরে ভূতের মতো চেহারার একটি ছেলেকে দেখে ভয়ে চোর চোর বলে চিৎকার করে ওঠে। আর তখনই জমিদার বাড়ির সকলে টমকে চোর ভেবে তাড়া করে। টম নিজেকে বাঁচাবার জন্যে পালাতে থাকে। জমিদার স্যার জন ঘটনা শুনে বাড়ির সকলকে ধমকাতে থাকেন। পরে গ্রিমসকে বলেন, তোমার কোনো ভয় নেই, তুমি বাড়ি গিয়ে বিশ্রাম করো। টম পালিয়ে কোথায় আর যাবে, একটু পরেই ফিরে আসবে। ফিরে এলে দারোয়ান দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হবে। গ্রিমস স্যার জনকে সালাম জানিয়ে চলে গেল। অনেক রাত পর্যন্ত জেগে রইল গ্রিমস, কিন্তু টমের দেখা নেই। গ্রিমস টমের ওপর বিরক্ত হতে লাগলো। ভাবতে লাগলো, ছেলেটা থেকেও জ্বালিয়েছে, এখন না থেকেও জ্বালাচ্ছে। সে সারা রাত জেগে কাটালো। তারপর ভোরবেলায় আবার জমিদার বাড়িতে ছুটল। জমিদার স্যার জনও চিন্তিত, টম সেখানেও ফেরেনি। জমিদার বাবু ভাবলেন, সামনেই বিরাট বন, সাপ বাঘ ভাল্লুক সব বাস করে। ছেলেটা হয় সেই বনে পথ হারিয়ে ফেলেছে, নতুবা কোনো হিংস্র পশু তাকে মেরে ফেলেছে। তিনি আর বসে থাকতে পারলেন না। বিনা দোষে ছেলেটা মারা যাবে এ হতেই পারে না, একটা খোঁজ করা দরকার। তিনি নিজে শিকারীর পোশাক পরলেন। তারপর লোকজন ডেকে বাঘা বাঘা সব শিকারী কুকুর নিয়ে বনের পথ ধরলেন। জমিদারের মেয়ে এলি কাছে এসে দাঁড়ালো। তার চোখেও পানি। সে কাঁদো কাঁদো স্বরে বলল, টম কোনো দোষ করেনি বাবা, সে কিছুই চুরি করেনি, দোষ আমারই। আমি ভয়ে চিৎকার করে উঠেছিলাম। জমিদার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি ঘরে যাও মা, আমি এখনই টমকে ধরে নিয়ে আসব। বনের মধ্যে টমকে ভালো করে খোঁজা হতে লাগলো। 5-5টা শিকারী কুকুর ওই ঘন অরণ্যে হন্যে হয়ে বেড়াতে লাগলো। একটা বিরাট পাঁচিলের কাছে এসে কুকুরগুলো গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। জমিদার বাবু তার দলবল নিয়ে ছুটে এলেন। সেখানে তিনি কিছু আঁচড়ানোর দাগও দেখতে পেলেন। তার ধারণা হলো ছেলেটা এ পথ দিয়েই পালিয়েছে। তিনি সঙ্গে সঙ্গে দলবল নিয়ে পাঁচিল টপকাবার চেষ্টা করলেন, কিন্তু বয়সের জন্যে পারলেন না। শেষে অনেক খুঁজে সেই বনের এক কোণে একটা গেট দেখতে পেলেন এবং গেট দিয়ে বেরিয়ে এলেন। সামনেই ধুধু মাঠ। কুকুরগুলো সেই মাঠের মধ্যে দিয়ে শাঁ শাঁ ছুটতে লাগলো। জমিদার বাবুও এগুতে লাগলেন। কি হয় ভাব। বেশ কিছু পথ টানা দিয়ে এগিয়ে কুকুরগুলো একটা পাহাড়ের গায়ে এসে থামল। জমিদার বাবুও থামলেন। তারপর কুকুরগুলো ওই পাহাড় ডিঙিয়ে একটা ছোট্ট কুটিরের সামনে এসে দাঁড়ালো। জমিদার বাবুও অনেক কষ্টে সেই পাহাড় ডিঙিয়ে তার লোকজন নিয়ে সেই কুটিরের সামনে এলেন। জমিদার বাবুকে দেখেই আগের বুড়িটা কুটিরের ভেতর থেকে বেরিয়ে এসে হাত জোড় করে দাঁড়ালো। জমিদার বাবু বললেন, এখানে কি কোনো ছেলে এসেছিল? আমাদের একটি ছেলে হারিয়ে গেছে। বুড়ি বলল, হ্যাঁ, গতকাল একটি ছেলে হাঁপাতে হাঁপাতে এখানে এসেছিল। এসেই বলল পানি। আমি তাকে দুধ খেতে দিলাম, পানি দিলাম। তারপর তাকে বললাম সামনের নদী থেকে স্নান করে আসতে। ওর জন্যে খাবারও আমি তৈরি করে রেখেছিলাম, কিন্তু সে আর ফিরে আসেনি। বুড়িটা কথা বলতে বলতে কাঁদতে শুরু করে দিল। জমিদার বাবু অনেক কষ্টে তাকে থামালেন। পরে তিনি তার দলবল ও কুকুরগুলো সঙ্গে নিয়ে নদীর পথ ধরলেন। বুড়িটাও কাঁদতে কাঁদতে তার সঙ্গে চলতে লাগলো। জমিদারের সঙ্গে যেসব লোকজন চলেছে তাদের সকলের মুখ ভার,
কারণ তারাই টমকে তাড়া করেছিল। টমকে পাওয়া না গেলে জমিদার বাবু তাদের কি শাস্তি দেবেন কে জানে। জমিদার বাবু ঘাটে এসে দাঁড়ালেন। নদীটা নজর দিয়ে দেখলেন। উত্তাল তরঙ্গ বইছে, বড় বড় সব ঢেউ। তিনি বুঝে নিলেন যে এ নদীর গভীরতা অনেক। সত্যি কেউ এখানে নামলে আর বাঁচবে না। ছেলেটা যদি এখানে নেমে থাকে তবে ডুবে গেছে। বুড়িটা কাঁদতে কাঁদতে বলল, ছেলেটাকে কি আর পাওয়া যাবে না বাবা? জমিদার বাবু বললেন, দেখছি কি করা যায়। জমিদার বাবু সেই নদীর পাড় ধরে এগুতে লাগলেন। অনেক পথ এগিয়ে এসে সামনে আবার একটা বন দেখতে পেলেন। ভাবলেন এই বনেও ছেলেটা হারিয়ে যেতে পারে, কিন্তু জন্তু জানোয়ার বা সাপও কাটতে পারে। সুতরাং বনটা ভালো করে দেখা দরকার। তিনি লোক লাগালেন, বললেন, ভালো করে খোঁজো, দেখো পাওয়া যায় কিনা। লোকজন বন বাদার ঘুরে ঘুরে টমকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ ধরে খুঁজল, কিন্তু পাওয়া গেল না। জমিদার বাবু শুনে হতাশ হয়ে ভাবলেন, তবে কি পানিতেই ডুবলো ছেলেটা? তিনি আবার নদীর পাড় ধরে হাঁটতে লাগলেন। এক জায়গায় এসে তিনি আঁতকে উঠলেন। লোকজন বলে উঠল, কাদা লাগানো প্যান্টটা যখন এখানেই পড়ে আছে, তখন বুঝতে হবে যে ছেলেটা নদীতেই ডুবে গেছে। সুতরাং আমাদের আর করবার কিচ্ছু নেই। জমিদার বাবু তবু শুনলেন না। তিনি আরো ভালো করে খুঁজতে বললেন। লোকজন খুঁজতে লাগলো, কিন্তু সত্যি টমকে আর পাওয়া গেল না। তখন পড়ন্ত বিকেল। সারাদিন ধরে টমকে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। সবাই ক্লান্ত হয়ে গাছতলায় বসে পড়ল। কুকুরগুলো জিব্বার করে হাঁপাতে লাগলো। জমিদার বাবুও বসলেন। বুঝলেন যে আর পাওয়া যাবে না তাকে। শেষে তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ির সকলেই জানল যে টমকে পাওয়া যায়নি। কেউ বলল পানিতে ডুবেছে, আবার কেউ বলল জানোয়ারে খেয়েছে বা সাপে কেটেছে। বাড়ির সবাই দুঃখ পেতে লাগলো। সকলেই বলতে লাগলো, দেখো সামান্য ভুলের জন্যে কত বড় একটা অঘটন ঘটে গেল। টমকে চোর বলে তেড়ে যাওয়াটা খুবই অন্যায় হয়েছে। জমিদার বাবু বাড়ি ফিরতেই তার মেয়ে এলি সামনে এসে দাঁড়ালো। কাঁদো কাঁদো ভাব। সে চোখের পানি মুছতে মুছতে বলল, টমকে পাওয়া গেল না বাবা। জমিদার বাবু মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, ভয় কি মা, সময় হলেই ও ফিরে আসবে, তুমি ব্যস্ত হও না। পরে তিনি সরকার মশাইকে ডেকে বললেন, আমি ছিলাম না বলেই এই অঘটনটা ঘটল। আমি থাকলে কিছুতেই ঘটতে দিতাম না। ছেলেটা তো আর সত্যি চুরি করেনি। আগেই ওভাবে তাড়া করে যাবার দরকার কি ছিল? বেচারি মারের ভয়ে ছুটতে শুরু করেছে। তারপর কি হলো কে জানে। কেউ যেমন জানে না, তেমন টম নিজেও জানে না যে সে নানা রঙিন মাছের সঙ্গে কোথায় ভেসে চলেছে। সেখানে স্রোতের প্রচুর টান। মাছদের সঙ্গে টমও শোঁ শোঁ পানির নিচ দিয়ে এগিয়ে চলেছে। স্রোতের টানে তার গা থেকে সব ময়লা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এমনকি তার শরীরের খোলসটাও ধীরে ধীরে খুলে গেল এবং একটি ছোট্ট টমেতে পরিণত হলো। তখন তার শরীরটা এত ছোট হয়ে গেল যেন দেখলে মনে হবে একটা পুতুল। সাঁতার দিতে দিতে টম তার কানের দুপাশে হাত দিল। দেখল ভারী সুন্দর রূপলি দুটো পাখনা গজিয়েছে। টম খুশিতে ঝলমলিয়ে উঠল। সে এইটাই হতে চাইছিল। তার অনেক দিনের বাসনা পূর্ণ হলো। সে এতদিনে জলপরী হতে পেরেছে। সে যে কখন এবং কেমন করে জলপরী হয়ে গেল সেটা সে নিজেও জানে না। তবে নানা রঙিন মাছের সঙ্গে স্রোতে গা ভাসিয়ে চলে যেতে তার ভারী মজা লাগছিল। নদীর গভীরে যে এত মজা আছে টমের জানাই ছিল না। টম এখন আর সেই টম নেই। কেউ দেখলে চিনতে পারবে না। তার এখন আর মনেও নেই যে তার সারা গায়ে কাদা মাখা ছিল। সে স্নানের জন্যে নদীতে এসেছিল। সে গ্রিমসের কাছে থাকত। যত নর্দমা আর নোংরা ঝাড়ু দিয়ে বেড়াতো এবং গ্রিমসের হাতে মার খেত। গ্রিমসের মারের দাগও আর টমের শরীরে নেই। সে খোলস খুলে ফেলেছে। এমনকি সেই জমিদার বাড়ির মেয়ে এলি বা তার পাড়ার বন্ধু বান্ধবদের কথাও সে ভুলে গেল। তবে মনের দুষ্টুমিটা ঠিকই রইল। তার ইচ্ছে হলো এই নদীর গভীরে নেমে গিয়ে কি কি আছে সব দেখবে। তাই সে আরও নিচে নামতে শুরু করলো। নিচে নামতে নামতে শেষে একটা ঘেরাটোপের মধ্যে এসে পড়ল। সেখানে নানা রঙিন মাছের মেলা বসেছে। ছোট বড় মাঝারি সবাই একসাথে খেলা করছে। টম অবাক। সাগরের নিচে যে এত চমৎকার জায়গা আছে সেটা সে কল্পনাই করতে পারেনি। শ্যাওলা ঘেরা সেই ঘেরাটোপের পাশে দাঁড়িয়ে টম ওদের খেলা দেখতে লাগলো।
টম এখন ওদের কথাও বুঝতে পারে। ও জেনে গেছে যে সাগরের নিচে যত জীবজন্তু, পোকামাকড়, মাছ বা গাছগাছালি আছে সবাই কথা বলে। এমনকি এখানকার শ্যাওলারাও কথা বলে, এবং এই সব কথা টম বুঝতে পারে। টম আপন মনে ওদের খেলা দেখছিল। হঠাৎ একটা রঙিন ফুটফুটে মাছ টমের কাছে এগিয়ে এসে বলল, "কি খোকা, তুমি এখানে কি করে এলে?" টম বলল, "সাঁতার দিতে দিতে।" রঙিন মাছটা বলল, "আমাদের সঙ্গে খেলবে, এসো।" টম বলল, "আমাকে এখন অনেক পথ পাড়ি দিতে হবে, তোমরা খেলা করো, আমি ঘুরে আসছি।" এবারে টম অতল পানি থেকে উপরে ভেসে উঠতে লাগলো। ধীরে ধীরে সে একেবারে নদীর ওপরে ভেসে এলো। টম এখন স্রোতে গা ভাসিয়ে অকুল নদীর দিকে চলেছে। হঠাৎ নদীর পাড়ে একটা গর্ত দেখে টমের কেমন যেন কৌতূহল হলো। ভাবলো দেখে আসি কি আছে ওখানে। এসে দেখলো একটা অদ্ভুত পোকা ওখানে মুখ গোমড়া করে বসে আছে। টম অবাক হয়ে দেখতে লাগলো। ভাবলো, এটা আবার কি রে বাবা? টমকে দেখে পোকাটা ধীরে ধীরে রাগে ফুলতে লাগলো এবং শেষে ফেটে গেল। টম ভয়ে দুপা পিছিয়ে গেল। তারপর দেখলো সেই খোলসের মধ্যে থেকে অদ্ভুত সুন্দর এক প্রজাপতি বেরিয়ে আসছে। টম বেবাক অবাক, এমন জিনিস সে আগে কখনো দেখেনি। টম দেখলো প্রজাপতিটা দেখতে ভারী সুন্দর, সারা গায়ে রংধনুর নানা রং ছড়িয়ে। পিঠের পাশে রেশমের মতো হালকা পাখা, লাজুক লাজুক চোখ। টমের দিকে তাকিয়ে আছে। টম আনন্দে হাত বাড়িয়ে ধরতে গেল, কিন্তু ধরা গেল না। প্রজাপতিটা ফরফরিয়ে উড়ে গিয়ে টমকে ঘিরে দুপাক দিয়েই বলল, "আমাকে এখন ধরা যাবে না ভাই, আমি এখন দেশ বিদেশে ঘুরে বেড়াবো, গাছের পাতায় পাতায়, ছায়ায় ছায়ায়, কত রঙিন ফুলে ফুলে উড়ে বেড়াবো, কত নতুন নতুন জিনিস দেখব। তুমি আমার জন্য চুপটি করে এখানে বসে থাকো, আমি ঘুরে এসে তোমাকে নানা দেশের গল্প শোনাবো।" প্রজাপতিটা কথা বলতে বলতে উড়ে গেল। টম আর কি করে, সে দেশ বিদেশের গল্প শোনবার লোভে সেখানেই বসে রইল। অনেক রাতে প্রজাপতি ফিরে এসে টমের পাশে বসে সারাদিনের গল্প শোনাতে লাগলো, দেশ বিদেশের বিচিত্র সব গল্প। টম মুগ্ধ হয়ে শুনতে লাগলো। প্রজাপতির সঙ্গে টমের খুব ভাব হয়ে গেল। ওরা দুজনেই একসঙ্গেই থাকে, নানান দেশের গল্প করে। সন্ধ্যা হয়ে গেলে যখন সাগরে সূর্যের সোনালি রং ছড়িয়ে পড়ে, তখন টম ওই প্রজাপতির পাশে এসে বসে, আর প্রজাপতি তার প্রতিদিনের অদ্ভুত অদ্ভুত সব গল্প তাকে শোনাতে থাকে। টমের দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। একদিন টম নদীর পাড়ে প্রজাপতির জন্যে চুপচাপ বসে আছে। প্রজাপতি ফিরে এসে তাকে গল্প শোনাবে। এমন সময় নদীর মধ্যে উথাল পাথাল ঢেউ তুলে কিছু জন্তুকে সে এগিয়ে আসতে দেখল। টম ভাবল, প্রজাপতির আসতে এখনও দেরি আছে, কাজেই দেখে আসা যাক ওগুলো কি। টম শোঁ শোঁ করে সাঁতার কেটে ওদের কাছে এসে দাঁড়ালো। টমকে দেখেই বড় জন্তুটা ছোটদের বলল, "তোমরা আমার সঙ্গে সঙ্গে এগিয়ে এসো, সামনে যে দাঁড়িয়ে রয়েছে ওটাকে খেতেই হবে।" কথা শুনে টম ঘাবড়ে গেল। ভাবল, বলে কি জন্তুটা? টম তাড়াতাড়ি একটা জলপদ্মের আড়ালে গিয়ে দাঁড়ালো। বড় জন্তুটা এতক্ষণে টমকে দেখে বলল, "না না, এটা অনেকটা মানুষের মতো দেখতে, একে খাওয়া যাবে না, চলো আমরা আবার সাগরে ফিরে যাই।" ওরা সাগরের দিকে চলতে শুরু করলো। টম অবাক হয়ে সেদিকে তাকিয়ে আবার সাঁতার দিতে শুরু করলো। সাঁতার দিতে দিতে টম প্রজাপতির কথা ভুলেই গেল। টম এবারে সাগরের দিকে ছুটতে লাগলো। শুনেছে সামনেই সাগর, বিরাট তার ঢেউ, একুল ওকুল দেখা যায় না। টম ভাবল একবার সাগরটা দেখে আসা যাক। টম একা একা অনেক পথ সাঁতরে গেল। কয়েকটা দিনও কেটে গেল। তারপর একদিন সন্ধ্যার দিকে সারা আকাশ জুড়ে অন্ধকার নেমে এলো। এত অন্ধকার যে পানির রং গাঢ় কালো হয়ে গেল, পথ কিছু দেখা যায় না। টম তার মধ্যেই সাঁতার দিতে লাগলো। দেখতে দেখতে নদীতে ঝড় উঠল, উথাল পাথাল ঢেউ। এত বড় বড় ঢেউ টম জীবনে দেখেনি। সমস্ত পানি তোলপাড় করতে লাগলো। কোথায় যেন বাজ পড়ল। আকাশে আকাশে বিদ্যুৎ ঝলসে গেল। দেখতে দেখতে নদীর স্রোত বাড়ল। টম সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল। টম দেখেছিল নানা ধরনের মাছেরাও গা ভাসিয়ে সাগরে চলেছে। টমকে দেখে তারা বলল, ঝড় বৃষ্টিতে আকাশ ছেয়ে গেছে,
নদীর পানি ফুলে উঠেছে। চলো চলো, দাঁড়িও না, সাগরে যাবার এই তো সুযোগ। টম বলল, চলো, আমিও সাগর দেখতে যাচ্ছি। জন্তুরাও এগিয়ে এলো, বলল, চলো চলো, আজ আমরা সবাই সাগরে যাব। দুনিয়াটা ঘুরে আসবার এমন সুযোগ আর আসবে না। টম ঘুরে তাকিয়ে দেখল 3টে ফুটফুটে মেয়েও চলেছে। টম বলল, তোমরা কারা? মেয়েরা বলল, আমরা জলপরী, সাগরে যাচ্ছি। ওরা সকলে একসঙ্গে গল্প করতে করতে সাগরে চলতে লাগলো। ওরা এইভাবে অনেক পথ পার হয়ে এলো। শেষে এক জায়গায় এসে টম দেখল যে নানা নদী এক জায়গায় এসে মিলে একটা বিরাট আকার ধারণ করেছে। সে জায়গার কোনো কূল কিনারা দেখা যায় না। বড় বড় সব ঢেউ গর্জন করতে করতে ছুটে চলেছে। টম বুঝল যে এটা সাগরের মোহনা। টম আবার চলতে শুরু করলো। শেষে এক জায়গায় একটা পাহাড় দেখতে পেল। টম পাহাড়ের গা বেয়ে নিচে নামতে লাগলো। একটা ছোট গুহার পাশে এসে দাঁড়ালো। টম দেখল বিরাট আকারের 2টো বড় মাছ সেই গুহা আগলে বসে আছে। তাদের শরীরটা রূপো দিয়ে মোড়া, মাথায় সিঁদুর লাগানো। অদ্ভুত সুন্দর দেখতে মাছ দুটি। টম কাছে এসে দাঁড়ালো। টমকে দেখে একটি মাছ বলল, তুমি কোথা থেকে আসছো? টম বলল, আমি নদী থেকে আসছি। মাছটি বলল, কেন? টম বলল, সাগর দেখতে। মাছটি বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো ছেলে। দুষ্টুমি করো না, এখানে বসো, এক্ষুনি তোমার সাথীরা এসে পড়বে। টম অবাক হয়ে বলল, আমার সাথী? মাছটি বলল, হ্যাঁ, কেন? সারা নদীপথে তুমি কি কোনো সাথী পাওনি? টম বলল, 2-1জনকে পেয়েছিলাম, কিন্তু তারা সব হারিয়ে গেছে। মাছটি বলল, তুমি এখানে চুপটি করে বসো, দেখবে এখুনি নানা ধরনের রঙিন জলপরীর দল এসে জুটবে, তোমাকে নিয়ে খেলা করবে। টম একটা বড় পাথরে বসে তাদের জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করেও যখন জলপরীরা এলো না, তখন টম সেই মাছ দুটোকে বলল, কই, আমার খেলার সাথীরা তো এলো না, আমি তাহলে চলি, আবার ফেরার পথে দেখা করব। একটি মাছ বলল, বেশ, তাই করো। ওরা কেন আসছে না বুঝতে পারছি না। তুমি খুব ভালো ছেলে, আমাদের খুব ভালো লেগেছে তোমাকে। তোমার কথা আমি ওদের বলবো, তুমি আবার এসো। টম বলল, আমি তাহলে চলি। টম আবার চলতে শুরু করলো। সাগরটা ভালো করে ঘুরে দেখতে হবে। সাগরের নাম সে আগে অনেকবার শুনেছে, কিন্তু দেখা হয়নি। এবারে যখন সুযোগ এসেছে তখন ছাড়বে না, সবটা ঘুরে দেখবে। টম জোরে জোরে সাঁতরাতে লাগলো। টম এইভাবে মাইলের পর মাইল সাঁতরে চলে এলো। রাতের পর রাত সে একটানা সাঁতার কাটল। শেষে পরিশ্রান্ত হয়ে পড়ল। তখন সাগরের তলদেশ থেকে ধীরে ধীরে উপরে উঠে এলো এবং এসেই অবাক হলো। সাগরের উপরের জগৎটা তার অনেক দিন দেখা হয়নি। আকাশে চমৎকার চাঁদ উঠেছে, বাঁকা চাঁদ, গাছের আগডালের মাথায় উঁকি দিচ্ছে। হাসি হাসি মুখ, ও যেন টমের সঙ্গেই লুকোচুরি খেলতে চাইছে। টম অবাক হয়ে ওই চাঁদকে দেখতে দেখতে একটা বড় পাথরের ওপরে এসে পড়ল। এ পাশটা ভয়াবহ নির্জন, গাছগাছালিতে ভরা। ঝাউ গাছের ঝিলিমিলিতে বন জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে। সাগরের পানি রূপোর মতো চকচকে দেখাচ্ছে। আশপাশের বন থেকে মিষ্টি ফুলের গন্ধ আসছে। এ পরিবেশটা টমের খুব ভালো লাগলো। সে অনেক দিন পানির নিচে থেকেছে, এখন এই পাথরটায় বসে বিশ্রাম নিতে তার ভালোই লাগছে। টম এক দৃষ্টে ওই ফালিকাটা চাঁদের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ বসে থাকবার পর টম দেখল এদিকের পাড়ে লাল লাল কিছু আলো চলে ফিরে বেড়াচ্ছে। টম ভাবল ওটা কি দেখে আসতে হবে। সে আবার সাঁতরে এপাশে এসে বসল। দেখল গোটা কয়েক বড় মাছ ওই আলোর দিকে চেয়ে আছে। ঘটনাটা কি ঘটে সেটা দেখার জন্যে টম চুপচাপ বসে রইল। টম দেখল পাড়ের ওপরে যারা ঘুরে বেড়াচ্ছে তারা মানুষ, এবং তাদের হাতেই ওই লাল আলো। তারা এদিকে বর্ষা হাতে মাছ ধরতে এসেছে। যে মাছেরা পানিতে বসে আলো দেখছে তাদের ওরা মারবে। টম একবার ভাবল সে গিয়ে ওই মাছেদের সাবধান করে আসে, কিন্তু ভয়ে যেতে পারল না। তারপরই একজন লোক একটা বর্ষা ছুঁড়ে একটি বড় মাছকে ঘায়েল করল। পানি রক্তে লাল হয়ে গেল। তোলপাড় শুরু হলো। মাছটা বাঁচবার জন্যে আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। লোকেরা তাকে টেনে পাড়ে তুলে ফেলল, আর সব মাছ সঙ্গে সঙ্গে ভয়ে পালালো।
তারপর হঠাৎ একটা লোক ওই পানিতে লাফিয়ে পড়ে অতলে ডুবে যেতে লাগলো। সে বোধহয় সাঁতার জানত না। মাছ ধরতে গিয়ে এই বিপত্তি হলো। লোকটা ধীরে ধীরে স্রোতের টানে ভাসতে ভাসতে টমের সামনে চলে এলো। টম বিস্ময়ে তাকিয়ে দেখল যে ওই লোকটাকে সে চেনে। একদিন সে তার মনিব ছিল, অসম্ভব খাটাতো, নাম গ্রিমস। গ্রিমসকে দেখে টমের মুখে আর কথা নেই। সে শোঁ শোঁ সাঁতরে পালাতে লাগলো। বাপরে, ওর হাতে ধরা পড়লে আর রক্ষে নেই। আবার মারতে শুরু করে দেবে, খেতে দেবে না, অকারণ খাটিয়ে মারবে। টম সাঁই সাঁই সাঁতরাতে লাগলো আর ভাবতে লাগলো, গ্রিমস কি এই পানিতে এসেও তার মনিব থাকবে, না জলপরি হয়ে যাবে? যদি জলপরি হয়ে যায় তবে খুব ভালো হয়, তাহলে সে আর টমকে মারবে না। টম একটানা ছুটতে থাকে। ঢেউয়ের পর ঢেউ কেটে কেটে সে সামনে এগিয়ে যেতে থাকে। পেছনে তাকাতে সাহস হয় না তার। এইভাবে সে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ছাড়িয়ে অকুলে গিয়ে পড়ল। এখানে সাগর আরও বড়, আরও গভীর, এবং উথাল পাথাল ঢেউ গর্জন করতে করতে ছুটে চলেছে। টম আনন্দে সমুদ্রের তল দিয়ে চলে যেতে লাগলো। এখানে মাছেরা আরও বড়, আরও সুন্দর। নানা ধরনের মাছের সঙ্গে টমের দেখা হতে লাগলো। তারা বলল, কোথায় চলেছ? টম বলল, যেখানে সমুদ্রের শেষ নেই সেখানে। মাছেরা বলল, আমরা তোমার সাথী, চলো আমরাও যাচ্ছি। টম বলল, বেশ, চলো। আরও অনেক পথ এগিয়ে এসে টম দেখল একটা বিরাট পাহাড় পানির মধ্যে দাঁড়িয়ে আছে। টম তো অবাক, এত বড় পাহাড় এখানে এলো কি করে? টম ভাবল, যাই হোক, তাহলে এখানে বসে একটু বিশ্রাম করা যাক। অনেক পথ সাঁতরে আসা গেছে, এখন আর গ্রিমস তাকে ধরতে পারবে না। টম নিশ্চিন্তে পাহাড়ের গায়ে এসে বসল। চারদিকে শুধু ঢেউ আর ঢেউ, কোথাও কোনো জমি বা সীমানা দেখা যায় না। আকাশ ঘোর অন্ধকার, চারপাশে কুয়াশায় ঢাকা, যেন মেঘের পরে মেঘ জমে আছে। টম ভাবল, এখানে নিশ্চয়ই সে জলপরীদের দেখতে পাবে। টম চারিদিকে তাকাতে লাগল। এখানে সেখানে অনেক ঝিনুক আর শাঁখ দেখতে পেল সে। টম তাড়াতাড়ি এগিয়ে এলো, ভাবল এখানে সে জলপরীদের দেখা পেতে পারে। এমন সময় একটা বিরাট মাছ টমের গায়ে এক লেজের ঝাপটা মেরে চলে গেল। টম প্রচণ্ড আঘাত পেয়ে সেই পাহাড়ে একা বসে কাঁদতে লাগল। তার ধারণা ছিল এখানে এসে সে জলপরীদের দেখা পাবে। সে দেখল দলে দলে মাছেরা সাঁতার দিয়ে চলে যাচ্ছে। টম জনে জনে ডেকে প্রশ্ন করতে লাগল, তোমরা ভাই জলপরীদের দেখেছ? মাছের দল বলল, দেখেছি দেখেছি, তারা অনেক পিছিয়ে পড়েছে, এখানে চুপটি করে বসে থাকো, তারাও আসবে। টম জলপরীদের আশায় রাতের পর রাত ওই পাহাড়ে বসে কাটাতে লাগল। তার ধারণা একদিন সে জলপরীদের দেখা পাবেই পাবে। টম যখন রাতের পর রাত ওই পাহাড়ে বসে জলপরীদের আশায় বসে আছে, তখন একদিন জমিদারের মেয়ে এলি তার মাস্টারের সঙ্গে সেই সমুদ্রে বিকেলে বেড়াতে এলো। সে তার বাবার সঙ্গে বেড়াবার বড় একটা সুযোগ পেত না, কারণ তার বাবা জমিদার মানুষ। জমিদারির নানা কাজে তাকে ব্যস্ত থাকতে হয়। তার উপর তার প্রচণ্ড নেশা হচ্ছে শিকার করা। তিনি বনে বনে ঘুরে বেড়ান আর শিকার করেন। অনেক বাঘ আর হাতি তিনি মেরেছেন। তার ঘরে বড় বড় সব হাতির দাঁত আর বাঘের ছাল জমা হয়ে আছে। সেই জন্যে এলির যখন বেড়াতে ইচ্ছে হয়, তখন সে তার মাস্টারকে সঙ্গে নিয়ে বেড়াতে যায়। টম যখন পাহাড়ে বসে, তখন একদিন মাস্টারকে সঙ্গে নিয়ে ওই সাগরে বেড়াতে এলো। মাস্টার এলিকে ওই সমুদ্রের নানা জিনিস দেখাচ্ছিলেন আর বুঝিয়ে দিচ্ছিলেন। এলি শুনছিল আর নানা ধরনের প্রশ্ন করছিল। মাস্টার মশাই তার জবাবও দিচ্ছিলেন। শেষে এলি প্রশ্ন করল, আচ্ছা মাস্টার মশাই, সব কথাই তো বললেন, কিন্তু জলপরীদের কথা তো কিছু বললেন না। মাস্টার মশাই এলির কথা শুনে রেগে গিয়ে বললেন, জলপরী বলে কিছু নেই, লোকের ওসব ভুল ধারণা। তুমি কখনো ভুল জিনিস বিশ্বাস করবে না, আমি যা শেখাবো তাই শিখবে। এলি বলল, কিন্তু আমি যে বইতে জলপরীদের ছবি দেখেছি। মাস্টার মশাই বললেন, যা দেখেছ সেটা অন্য জিনিস, জলপরী নয়, কারণ জলপরী বলে কিছু নেই। আচ্ছা, আমি আগের দিন রাতে এখানে একটা বড় জাল পেতে রেখে গেছি, এখন সেটা টেনে তুলব। যদি জলপরী বলে কিছু থাকে তবে নিশ্চয়ই এই জালে এসে উঠবে। টম অনেকক্ষণ জলপরীদের জন্যে পাহাড়ে বসে থেকে শেষে হতাশ হয়ে নেমে গিয়েছিল।
সে সাঁতরাতে সাঁতরাতে ওই জালে গিয়ে আটকালো। এদিকে জালে টান পড়ছে, জাল ধীরে ধীরে উপরে উঠে আসছে। টম জালটাকে যত ছাড়াতে যায় ততই আটকে যায়। ওদিকে এলির মাস্টার ভাবল, কি ব্যাপার, জালে টান পড়ে কেন? কিছু একটা নড়াচড়া করছে বলেও মনে হচ্ছে। তিনি ধীরে ধীরে জালটাকে টেনে তুললেন এবং তুলেই অবাক, এমন কাণ্ড তিনি জীবনেও আশা করেননি। এলি ছুটে এসে বলল, এই যে জলপরি, জলপরি, আমি বলেছিলাম যে জলপরি আছে, কিন্তু আপনি বলেছিলেন নেই, এখন দেখলেন তো? মাস্টার মশাই রেগে গিয়ে বললেন, এটা জলপরি তোমাকে কে বলল? এটাও এক ধরনের মাছ। এলি কিছুতেই সে কথা মানবে না। সে বলল, আপনি দেখছেন না কেমন দুটো হাত, দুটো পা আর চোখ রয়েছে, আর তাছাড়া গায়ে কোনো আঁশও নেই, এটা জলপরি না হয়ে যায় না। মাস্টার বললেন, ঠিক আছে, আমি লাঠি দিয়ে ভালো করে খুঁচিয়ে দেখছি। মাস্টার লাঠি দিয়ে টমকে খোঁচাতে লাগলো। টম প্রথমটা একটু সহ্য করলো, তারপর রেগে গিয়ে মাস্টার মশাইয়ের হাত কামড়ে দিল। মাস্টার মশাই তাড়াতাড়ি হাতের লাঠিটা ফেলে দিতেই টম সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়ল। এলি দেখল জলপরিটা পালিয়ে যাচ্ছে। সেও সঙ্গে সঙ্গে টমকে ধরবার জন্যে ছুটতে লাগলো এবং শেষে পানিতে পড়ে অতলে তলিয়ে গেল। মাস্টার মশাই বোকার মতো দাঁড়িয়ে রইলেন। এমন একটা কাণ্ড যে তার চোখের সামনে ঘটে যাবে তিনি ভাবতেও পারেননি। তিনি বাড়ি গিয়ে কি জবাব দেবেন সেইটাই তার ভাবনার কারণ হয়ে দাঁড়ালো। টম জলে নেমেই সাগরের গভীরে চলে গেল। তারপর সাঁতার কেটে পালাতে লাগলো। সে জানতেই পারল না যে এলিও তার সঙ্গে সঙ্গে পানিতে পড়ে গেছে। টম অনেক পথ সাঁতরে এসে এক জায়গায় দেখল একটা খাঁচার মধ্যে একটা গলদা চিংড়ি চুপচাপ বসে আছে। টম বলল, কি ব্যাপার, তুমি এখানে? গলদা চিংড়ি বলল, খাবারের লোভে এখানে ঢুকে পড়েছি, আর বেরোতে পারছি না, তুমি আমাকে একটু সাহায্য করবে? টম বলল, বেশ, আমি ভেতরে গিয়ে তোমাকে টেনে বার করে আনছি। টম খাঁচার ভেতরে ঢুকে গেল, কিন্তু অনেক চেষ্টা করেও চিংড়িটাকে বার করতে পারল না। সে নিজেই ওই খাঁচার মধ্যে আটকে গেল। তাহলে এখন তো তোমার জন্য আমিও বিপদে পড়লাম। এদিকে একটা বড় জলজ জন্তু ওদের দেখতে পেয়ে ভাবল, আরে বাপস, দুখানা একখানা জায়গায় রয়েছে, আর দেরি করা যায় না। সেই জলজন্তুটা সঙ্গে সঙ্গে খাঁচার মধ্যে নেমে গেল। তখন শুরু হলো তিনজনে সমানে যুদ্ধ, কে হারে কে জেতে। চিংড়ি মাছটা ওই জন্তুটার শরীরে কাঁটা ফুটিয়ে দিতে লাগলো। টম তখন সুযোগ বুঝে ওই জন্তুটার পিঠে উঠে খাঁচার বাইরে চলে এলো এবং সঙ্গে সঙ্গে পালালো। টম পালাতে পালাতে পেছনে তাকিয়ে দেখল যে খাঁচাটা উপরে উঠে যাচ্ছে। টম বুঝল যে কোনো জেলে ওদের নিশ্চয় ধরেছে। যাই হোক, টম আর না দাঁড়িয়ে পালাতে লাগলো। পালাতে পালাতে তার মনে হলো যে খুব ক্লান্ত হয়ে পড়েছে। তখন সে পানি থেকে উঠে সমুদ্র তটে বিশ্রাম করতে লাগলো। কিছুক্ষণ বিশ্রামের পর সামনের পাহাড়ে একটি ছোট্ট মেয়েকে দেখতে পেল। টম ভাবল, এটা জলপরি না হয়ে যায় না। সে তখনই সাঁতরে সেই পাহাড়ে এসে বলল, তুমি কি জলপরি, এই পানিতে থাকো? মেয়েটি বলল, হ্যাঁ, আমি জলপরি। শুধু আমি নই, এই পাহাড়ে আমার মতো অনেক জলপরি আছে, তারাও একটু পরে এসে পড়বে। টম বলল, তোমাদের আমি কত খুঁজেছি, রাতের পর রাত জেগে থেকেছি তোমাদের দেখা পাবার জন্যে। মেয়েটি বলল, কিন্তু আমরা তো অনেক দিন এখানে বাস করছি, তোমাকে তো আগে কোনো দিন দেখিনি। যাই হোক, আজকে যখন দেখা হয়ে গেল তখন চলো আমরা কাজ শুরু করি। টম অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি কাজ? মেয়েটি বলল, গতকাল ঝড়ে আমাদের বাগানখানা এলোমেলো হয়ে গেছে, ওটাকে ভালো করে সাজাতে হবে। আমাদের দিদিমণি দেখতে আসবেন। টম বলল, বেশ, তবে চলো। ওরা বাগান সাজাতে লাগলো। যেসব গাছ ঝড়ে ভেঙে গেছে তাদের আবার নতুন করে বসিয়ে দিল। আরও নতুন নতুন সব বাহারি পাতার গাছ লাগালো। পাহাড়টাকে নানা রঙিন ঝিনুক দিয়ে সাজিয়ে দিল। তাদের দিদিমণি আসবেন। ওরা যখন পাহাড় সাজাচ্ছে তখন ঝাঁকে ঝাঁকে জলপরি সেখানে এসে হাজির। তারা টমকে দেখে অবাক, টমও অবাক হলো। টম ভাবল, এত জলপরি এতদিন কোথায় ছিল, অথচ সে এদের কতদিন ধরে খুঁজছে। জলপরীরা টমকে দেখে নাচ গান শুরু করে দিল। টমও আনন্দে লাফাতে লাগলো। এমন সময় ওদের দিদিমণি এসে হাজির। কড়া মেজাজি, কাঠখোট্টা ধরনের চেহারা, ভারী বিশ্রী দেখতে। টমের দেখে একটুও ভালো লাগলো না। দিদিমণি আসতেই সব জলপরীরা সারবন্দি হয়ে দাঁড়ালো। টমও দাঁড়িয়ে গেল।
দিদিমণি ওদের ভালো ভালো খাবার দিতে লাগলেন, কিন্তু টমকে দিলেন একরাশ বালি আর কাঁকড়। টম খাবার দেখে অবাক। টম বলল, আমাকে এমন খাবার দিলেন যে? দিদিমণি বললেন, তুমি খুব দুষ্টু। সাগরের নিচে তুমি প্রত্যেকটি মাছ আর জীবজন্তুকে খুঁচিয়ে মেরেছ, কাউকে শান্তিতে থাকতে দাওনি। সেই জন্যে তোমার এই শাস্তি। যেমন কাজ করবে তেমন ফল পাবে। আমার কাছে উচিত বিচার। আমি এই দুনিয়াতে উচিত বিচার ফিরিয়ে আনতে চাই। সবাইকে বলতে চাই যে কাউকে কষ্ট দিলে বা মনে দুঃখ দিলে নিজেকেও শাস্তি পেতে হয়। দিদিমণি কথা বলতে বলতে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেলেন। সেই থেকে টম আর কাউকে কষ্ট দিত না, সবাইকে ভালোবাসতে চেষ্টা করত। সমস্ত জলপরীদের সঙ্গে সে ভালো ব্যবহার করত, আর ভাবত যে যদি আবার সেই দিদিমণি ফিরে আসেন তবে তাকেও ভালো ভালো মিষ্টি খেতে দেবেন, ভালোবেসে কোলে তুলে নেবেন। যেমন ভাবা তেমন কাজ। কয়েকদিন পরে আরেক দিদিমণি তাদের মাঝে এসে দাঁড়ালেন। ভারী মিষ্টি চেহারা, চাঁদপানা মুখ, দেখতে ভারী সুন্দর। তিনি আসতেই সব জলপরী তাকে ঘিরে দাঁড়ালো। তিনি প্রত্যেককে আদর করলেন, ভালো ভালো মিষ্টি খেতে দিলেন। তারপর টমকে বুকে তুলে নিয়ে অনেকক্ষণ ধরে আদর করে তার হাতে সবচেয়ে ভালো মিষ্টি তুলে দিলেন। টম আনন্দে লাফাতে লাগলো আর বলতে লাগলো, আমি ভালো হয়ে গেছি, আমি আর দুষ্টুমি করি না, কাউকে কোনো কষ্ট দিই না। দিদিমণি বললেন, সেই জন্যেই তোমাকে এই পুরস্কার দিলাম। আমি আশা করি তুমি এখন থেকে ভালো হয়েই থাকবে। টম খুশি মনে ঘাড় নাড়ল, কিন্তু দুষ্টুমি স্বভাবটা টম কিছুতেই ছাড়তে পারে না। পানির অতল তলে সে আজীবন দুষ্টুমি করে এসেছে, এখন হঠাৎ ছাড়ে কি করে? ভদ্র হবার জন্যে সে বারবার চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। তার এখন সব দুষ্টুমি গিয়ে জমা হয়েছে খাবারের দিকে। খাবার দেখলেই খেতে ইচ্ছে করে, সে খাবার নিজেই হোক বা অপরেরই হোক। টমের মাঝে মাঝে মনে হয় যে সে অপরের খাবার চুরি করে খায়, কিন্তু দিদিমণির কথায় সাহস পায় না। একদিন দিদিমণি এসে প্রত্যেকের হাতে খাবার দিলেন। টমও পেল, প্রত্যেকে খাবার নিয়ে চলে গেল, ভালো ভালো সব খাবার। টমের আরও খেতে লোভ হলো। সে ভাবল, দিদিমণি এই খাবারগুলো কোথায় রাখেন দেখাই যাক। সে রাতের আধারে চুপি চুপি দিদিমণির পিছু পিছু গেল। গিয়ে দেখল যে দিদিমণি ওই খাবারগুলো এক পাহাড়ের গুহার নিচে লুকিয়ে রাখলেন। ব্যাস, আর যাবে কোথায়? সেই রাতেই টম লোভ সামলাতে না পেরে ওই গুহায় ঢুকে ভালো ভালো সব খাবার খেয়ে ফেলল। কি মিষ্টি সব খাবার! টম পেট পুড়ে খেল, কিন্তু খাবার পরই ভাবনা হতে লাগলো, যদি কাল সে ধরা পড়ে যায় তবে কি ভয়ানক শাস্তি হবে। আসলে দিদিমণি টমের কাণ্ড সবই দেখেছেন, কিন্তু তিনি কিছু বলেননি। পরের দিন দিদিমণি এসে সবাইকে খাবার দিলেন। সবাই আনন্দে খেতে লাগলো, টমকেও দিলেন। কিন্তু টমের সে খাবার একটুও ভালো লাগলো না, মনে হলো অত্যন্ত তেতো। টম ভাবল, সবাই আনন্দে খাচ্ছে, অথচ সে খেতে পারছে না কেন? তবে কি দিদিমণি তার এই চুরি ধরে ফেলেছেন এবং শাস্তি দিয়েছেন? টম চিন্তায় পড়ে গেল। এইভাবে 7 দিন কাটল। আরেক দিদিমণি এলেন। সবাই আনন্দে ভরপুর হয়ে উঠল। তিনি সবাইকে ভালো ভালো খাবার খেতে দিলেন, কোলে নিয়ে আদর করলেন, হাত ধরে নানা লতাপাতার ঘেরা বাগানে বেড়ালেন। টম সব দেখতে লাগলো, কিন্তু দিদিমণি তাকে কিছু বললেন না। তখন টম অধৈর্য হয়ে বলল, আমাকে খেতে দেবেন না? দিদিমণি বলল, তুমি খেতে পারবে না, এসব খাবার তোমার মুখে তেতো লাগবে, আর এর জন্যে তুমি নিজেই দায়ী। দিদিমণির কথা শুনে টমের কান্না পাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু আদরও করবে না? দিদিমণি বলল, তোমাকে কি করে আদর করি বলো? তোমাকে তো আমি কোলে নিতে পারবো না। কেন? তোমার সারা গায়ে ঘা হয়েছে, গন্ধ ছাড়ছে। এমন ঘাওয়ালা ছেলেকে কি কেউ কোলে নিতে পারে? টম দিদিমণির কথা শুনে ওখানে বসে কাঁদতে লাগলো। কেউ তাকে আদরও করল না। পরে সে কাঁদতে কাঁদতে দিদিমণিকে বলল, আমি চুরি করে খাবার খেয়েছিলাম, আমার অপরাধ হয়েছে, আমি এ কাজ আর কখনো করব না। দিদিমণি বললেন, বেশ, কাল থেকে আরেক নতুন দিদিমণিকে আমি পাঠাবো। তার কাছে তুমি নানা জিনিস শিখবে, তবে তুমি ভালো হতে পারবে। পরের দিন এক নতুন দিদিমণি এসে টমকে নানাভাবে শিক্ষা দিতে লাগলেন। সত্যি কথা কিভাবে বলতে হয়, কেন বলতে হয়, চুরি কেন করতে নেই, বা করলে কি ফল হয়, সবাইকে ভালোবাসতে হয়, কেন বাসতে হয়, এই সব।
টম মন দিয়ে সেসব শিখতে লাগলো। টম যখন সত্যি ভালো ছেলে হয়ে গেল তখন তার সারা গায়ের ঘাও শুকিয়ে গেল। তার চেহারা হয়ে গেল আরও সুন্দর, একেবারে চাঁদের মতো ফুটফুটে। তা দেখে নতুন দিদিমণি বললেন, আরে তোমাকে তো আমি চিনি, তুমি সেই টম না? টম অবাক হয়ে সেই নতুন দিদিমণির দিকে চেয়ে রইল। বলল, তুমি কি এলি, জমিদারের মেয়ে? আমি যেখানে নোংরা পরিষ্কার করতে গিয়েছিলাম? এলি বলল, হ্যাঁ আমি সেই এলি। তুমি হারিয়ে যেতে আমি সেদিন কত কেঁদেছিলাম। সেদিন আমার কান্না কেউ থামাতে পারেনি। আজ তোমাকে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, আমি খুব খুশি। এরপর টম আর এলিকে ছাড়তে চায় না। এলি যেখানে যায় টম সেখানে। ওরা দুজনেই একসঙ্গে সাগরের নিচে নানান জায়গায় ঘুরে বেড়ায়। এখন টমের মনে আর কোনো দুঃখ নেই। সে এলিকে পেয়েছে, সবাইকে ভালোবাসতে শিখেছে। সেই জন্যে এখন সবাই টমকেও ভালোবাসে, ভালো ভালো খাবারও খেতে দেয়। কিন্তু কিছুদিন হলো একটা চিন্তা টমের মাথায় ঢুকেছে। সেটা কিছুতেই যেতে চাইছে না। কিছুদিন থেকে টমের মনে হচ্ছে এলি হঠাৎ যেন কোথায় চলে যায়, কাউকে কিছু না বলে। আবার কিছুদিন পরে হঠাৎই ফিরে আসে। টম কিছুদিন এলির এই চলাফেরাটা মন দিয়ে দেখল। তারপর একদিন বলল, তুমি মাঝে মাঝে কোথায় চলে যাও বলো তো? এলি বলল, আমি এমন জায়গায় যাই যেখানে চট করে কেউ যেতে পারে না। যেসব ছেলেরা শুধু খেলে বেড়ায় বা ঘুরে বেড়ায় তাদের সেখানে যাওয়া মানা আছে। যারা অনেক লেখাপড়া করে, মানুষ হবার চেষ্টা করে, নানা দেশ ঘুরে জ্ঞান লাভ করে বা নানা দেশ সম্বন্ধে জানতে পারে, তারাই সেখানে যেতে পারে। তুমি যদি সেখানে যেতে চাও তবে তোমাকে অনেক কষ্ট করতে হবে। টম বলল, কি কষ্ট? এলি বলল, এইভাবে ঘুরে বেড়ালে বা খেলে বেড়ালে চলবে না। তোমাকে কষ্ট করে লেখাপড়া শিখতে হবে, কষ্ট করে নানা দেশ ঘুরে নানা দেশের কথা জানতে হবে, তবেই তুমি সেখানে যেতে পারবে। টম বলল, তুমি কি কষ্ট করে সেই সব দেশে বেড়াতে গেছো? এলি বলল, হ্যাঁ গেছি, সেই জন্যেই আমি সেখানে যেতে পারি। আচ্ছা তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। টম বলল, বেশ চলো। এলি তখন টমকে এক পাহাড়ের গুহার মধ্যে নিয়ে এসে একটা ছবির বই বের করল। তারপর বলল, এই দেখো, এখানকার মানুষেরা কোনো লেখাপড়া শেখেনি, কোনো বই পড়েনি, কোনো দেশ দেখেনি। সেই কারণে এরা কিছু জানে না। এরা ঘর বাঁধতে জানে না, এরা চাষ করতে জানে না, ফসল ফলাতে জানে না, বন্যজন্তুকে কিভাবে ঠেকাতে হয় সে শিক্ষাও এদের নেই। এবং তার ফল কি হয়েছে দেখেছ? কি হয়েছে? ফলে এরা আর কেউ বেঁচে নেই। এরা এখন সবাই মৃত। কেন? কিছু মারা গেছে না খেতে পেয়ে, আর কিছু বন্য জন্তু জানোয়ারে খেয়ে ফেলেছে। কারণ এরা নিজেদের বাঁচিয়ে রাখবার কোনো শিক্ষা পায়নি। এবারে এই ছবিগুলো দেখো, এরা খুশির দেশের লোক। এ দেশের লোকেরা সবাই খুশি, এরা সবাই শিক্ষিত, সবাই লেখাপড়া জানে, নানা দেশ ঘুরে ঘুরে নানা জিনিস জেনে নিয়েছে। সেই জন্যে এরা ঘর বাঁধতে পারে, জমি চাষ করতে পারে। জন্তু জানোয়ারেরা মারতে এলে ওরা অস্ত্র দিয়ে তাদের মেরে ফেলতে পারে। ফলে এরা সবাই খুশি এবং এরা কেউ মরে যায়নি, সকলেই বেঁচে আছে। এখন বলো যে কোন দলে তুমি যেতে চাও? তুমি কি মাছ বা কোনো জীবজন্তু হয়েই এই পৃথিবীতে থাকতে চাও, না মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাও? টম বলল, আমি মানুষের মতো মানুষ হয়েই এই পৃথিবীতে বাঁচতে চাই। এলি বলল, তাহলে আর দেরি করো না। অচেনা পৃথিবীকে জানতে, অচেনা দেশকে জানতে এখনই বেরিয়ে পড়ো। এই পৃথিবীটা ভালো করে ঘুরে দেখো, কোথায় কি আছে, এর শেষ কোথায়। তবে তার আগে তোমাকে গ্রিমসকে খুঁজে বার করতে হবে। টম বলল, তাই হবে, তোমার কথাই রাখবো। কিন্তু তুমি কথা দাও যে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে, আবার আমি তোমাকে দেখতে পাবো। এলি বলল, পাবে, সময় মতো তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি তোমাকে ডেকে নেব। তবে শোনো, যাব বললেই যাওয়া যায় না। যাবার পথে অনেক বাধা আছে। এখান থেকে যাত্রা শুরু করে আগে তোমাকে ঝিলিমিলি রাজবাড়ি যেতে হবে। টম বলল, সেটা আবার কোন পথে? পথ তোমাকেই বার করে নিতে হবে। সে রাজবাড়িতে একটা সিংহদ্বার দেখতে পাবে। তার দরজা কখনো খোলে না, তোমাকে অনেক চেষ্টা করে খুলতে হবে। তারপর সেই সিংহদ্বারের পথ দিয়ে যেতে হবে অমৃত সরোবরে। সেখানে তোমাকে ভালো করে স্নান করতে হবে। পরে যেতে হবে হিমানী পর্বতে। সেখানে বরফের রানী বসে আছেন,
তার সঙ্গে দেখা করলে তিনি তোমাকে আসল পথ বলে দেবেন এবং তুমি জানবে যে সেটাই হচ্ছে সত্যিকারের জ্ঞানের পথ, জীবনে চলার পথ। টম হাঁফ ছেড়ে বলল, বাবা, এত পরিশ্রম? এলি বলল, হ্যাঁ, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, পরিশ্রম না করলে জ্ঞান লাভ হয় না, জীবনে কিছুই জানা যায় না। তোমাকে কিছু জানতে গেলে, শিখতে গেলে কষ্ট করতেই হবে। টম বলল, আমি তাহলে চলতে শুরু করি, আশা করি তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। টম চলতে শুরু করল। সে চলেছে তো চলেছেই, কোথাও থামছে না। রাতের পর রাত, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, তবু তার চলার শেষ নেই। তাকে ঝিলিমিলি রাজবাড়িতে পৌঁছাতেই হবে। সে চলতে চলতে সাগরের যত জীবজন্তু আছে তাদের প্রশ্ন করল, তোমরা কেউ ঝিলিমিলি রাজবাড়ি চেনো? ওরা সবাই বলল, না। টম আকাশের পাখিদের প্রশ্ন করল। তারা বলল, না, আমরা জানি না। কিন্তু টমকে হতাশ হলে চলবে না। সে মাছদের বলল, তোমরা কি কিছু বলতে পারো? মাছের রাজা বলল, জানি না বাপু, অমন নাম আমরা জীবনে শুনিনি। টম আবার চলতে শুরু করল। চলতে চলতে এক জায়গায় দেখল পাখির মেলা বসেছে। সাগর দেশের পাখিরা এক জায়গায় বসে সভা করছে। টম সেই সভায় গিয়ে বলল, আমাকে তোমরা ঝিলিমিলি রাজবাড়ির পথটা বলে দেবে? পাখির রাজা বলল, আমাদের সভা ভাঙলে তুমি আমার পিঠে উঠে পড়বে, আমি তোমাকে যাবার পথে নামিয়ে দেব। যাক, এতক্ষণে তাহলে পথের নিশানাটা পাওয়া গেল। টম সেখানে অপেক্ষা করতে লাগল। শেষে ওদের সভা শেষ হলে সে পাখির রাজার পিঠে চড়ে বসল। পাখির রাজা তাকে উড়িয়ে নিয়ে যেতে লাগল এবং বহু দেশ পার করে শেষে এক জায়গায় নামিয়ে দিয়ে বলল, আমি এবারে বাঁ দিকে চলে যাব, তুমি ডান দিকের পথ ধরে সোজা চলে যাও। টম ডান দিকের পথ ধরে রাজবাড়ির সিংহদ্বারে এসে দাঁড়ালো, কিন্তু সেটা বন্ধ। এখন টম ভিতরে ঢুকবে কি করে? নানা লোককে প্রশ্ন করল, কেউ কিছু বলতে পারল না। শেষে টম এক লম্বা ডুব দিয়ে সিংহদ্বারের তলা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর সেই পথ দিয়ে সোজা চলে এলো অমৃত সরোবরে। সেখানে ডুবের পর ডুব দিতে লাগলো এবং শেষে ডুব দিতে দিতে ঘন অন্ধকারে তলিয়ে গেল। টম তলিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। তলিয়ে যেতে যেতে এক সময় টম এক আলোর রাজ্য দেখতে পেল। এত আলো টম জীবনেও দেখেনি। টম অবাক হয়ে দেখল সামনে একটা প্রকাণ্ড বরফের পাহাড়, যাকে বলে হিমানী পর্বত। টমের এলির কথা মনে পড়ল। এলি এমন একটা কথা বলেছিল বটে। তাহলে সে এবারে হিমানী পর্বতে এসে পৌঁছেছে। টম সামনের দিকে হাঁটতে লাগল। সামনে পড়ল এক বিরাট সরোবর। তাতে নানা রঙের পদ্ম ফুল ফুটে আছে। রঙিন মাছেরা গা এলিয়ে শুয়ে আছে। টম বলল, তোমাদের রানী কোথায়? মাছেরা বলল, ওই তো সামনে পদ্ম পাতায় সিংহাসনে বসে আছেন। টম তাকিয়ে দেখল একটা বিরাট নারী মূর্তি সাদা বরফের শাড়িতে নিজেকে মুড়ে বসে আছে। টমকে দেখে তিনি বললেন, তুমি এখানে কি চাও? টম বলল, আমি পৃথিবীর ওপারে যেতে চাই। রানী বললেন, তুমি প্রায় পৃথিবী ছাড়িয়ে এসেছ। এখানে এসে পৌঁছুতে তোমার যা কষ্ট হয়েছে তাতে তুমি কিছু জ্ঞান লাভ করেছ। এবারে তুমি আমার চোখের দিকে তাকাও, তাহলে তুমি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ঘটনা জানতে পারবে, তুমি চেতনা লাভ করবে। টম সে কথা শুনে সোজাসুজি মহারানীর চোখে চোখ রাখল। শেষে চোখ নামিয়ে নিয়ে বলল, আমি তো আর পথ দেখতে পাচ্ছি না। আমার কেমন যেন সব ওলটপালট হয়ে যাচ্ছে, আমার মাথা ঘুরছে। মহারানী বললেন, সব ঠিক হয়ে যাবে। তোমার নিজের চলার পথ তুমি নিজেই খুঁজে পাবে এবং চলতে চলতেই পাবে। তুমি এখন আবার চলা শুরু করো। তবে একটা কথা, পথ চলবে সামনে, কিন্তু নজর রাখবে পেছনে। অর্থাৎ এখন থেকে তুমি আরও বেশি সাবধানী হবে। সাবধানী না হলে বিপদে পড়তে পারো। পেছনে নজর রেখে সামনে চলবে। টম বলল, আপনার ইচ্ছাই পূর্ণ হোক, আমি আপনার কথা মতোই চলব। টম আবার চলতে শুরু করল। চলতে চলতে সে বহু পাহাড় আর দ্বীপ পার হলো। তারপর সাগরের নিচে সাদা বালির ওপর দিয়ে হাঁটতে লাগল। সেখানে সে দেখল সামনে সাগরের পানি টকবক করে ফুটছে। হাজার হাজার জন্তু জানোয়ারেরা মরে পড়ে আছে। টম অতি কষ্টে তাদের ডিঙিয়ে ডিঙিয়ে হোঁচট খেতে খেতে পার হয়ে এলো। পরে সামনে পড়ল একটা অতিকায় সামুদ্রিক মাছ। টম তাকে ডিঙিয়ে আসতে পারল না।
তখন সে বাধ্য হয়ে অনেক ঘুরপথে চলতে লাগলো। চলতে চলতে একটা গুহার সামনে এলো। গুহা থেকে স্রোতের পানি ছুটে আসছে, আর আসছে আলো, সূর্যের মতো আলো। টম অবাক হয়ে দেখতে লাগলো। এমন সময় এক প্রচণ্ড ভূমিকম্পে সেখানকার মাটি ফেটে চৌচির হয়ে গেল। টম সঙ্গে সঙ্গে উল্টিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। শেষে বুঝতে পারল যে সে একটা বিরাট জন্তুর পিঠের ওপর দাঁড়িয়ে আছে। জন্তুটা রেগে গিয়ে বলল, তুই বেটা কে রে? আমার পিঠে দাঁড়িয়ে আছিস? তোর সাহস তো কম নয়। এখানে চুপি চুপি সোনা চুরি করতে এসেছিস? দাঁড়া, আমি সব আমার গুহায় লুকিয়ে ফেলছি। এই বলে ওই জন্তুটা তার লেজটা জোরে নাড়া দিতে লাগলো, আর সঙ্গে সঙ্গে কাতারে কাতারে সোনা, রূপা, দস্তা, তামা ইত্যাদি নানা জিনিস সেই গুহার মধ্যে ঝরে পড়তে লাগলো। তারপর ওই জন্তুটাও ওই গুহায় ঢুকে পড়ল। টম ভাবল দেখতে হবে ওই গুহায় কি আছে। সেও সাহস করে ঢুকল। সেই গুহার মধ্য দিয়ে চলতে চলতে সে এক অদ্ভুত দেশে এসে দাঁড়ালো। সেখানে সব ব্যাপারটাই উল্টো। বানরেরা জমি চাষ করছে, সিংহরা ছেলেদের মার্চ করিয়ে যাচ্ছে, খরগোশের কোলে ছোট ছোট মেয়েরা শুয়ে আছে, গাধারা দোকানে বসে জিনিস বেচছে। টম অবাক হয়ে চলতে চলতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। একজন পাহারাদার এসে বলল, তুমি কে? কোথা থেকে আসছো? টম বলল, আমি বরফের রানীর কাছ থেকে আসছি। আমি আমার মনিব গ্রিমসকে খোঁজ করছি। তাকে না পেলে আমার কিছুই হবে না। পাহারাদার একটু চিন্তা করে বলল, ও বেটা এখানকার আসামি, জেলে বন্দি আছে। টম বলল, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। পাহারাদার টমকে জেলের সামনে নিয়ে এলো। টম দেখল গ্রিমস একগাল খোঁচা খোঁচা দাড়ি নিয়ে আস্তা কুঁড়ের মধ্যে বসে আপন মনেই গালিগালাজ করছে আর দেওয়ালে লাথি মারছে। সে টমকে দেখে বলল, তুই বেটা আবার এখানে কেন? আমাকে সারা জীবন জ্বালিয়ে মেরেছিস, আবার এখানেও জ্বালাতে এসেছিস? টম বলল, আমি তোমাকে জ্বালাতে আসিনি, তোমাকে জেল থেকে বার করতে এসেছি। গ্রিমস সে কথা শুনে রেগে গিয়ে বলল, আর সোহাগ জানাতে হবে না, যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। এখনই শিলা বৃষ্টি হবে, আমার পিঠে এসে শিলা পড়তে থাকবে, আমি যন্ত্রণায় কষ্ট পাব। টম বলল, তা একটু কষ্ট তোমাকে পেতেই হবে। ও বৃষ্টি শিলা বৃষ্টি নয়, ও তোমার মায়ের চোখের পানি। তুমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছিলে, তাই তোমার মা আজও কাঁদছেন। তুই কি করে জানলি? আমি অনেক কষ্ট করে এ কথা জেনেছি এবং তোমাকে জানাতে এত পথ ছুটে এসেছি। গ্রিমস তখন ভাবল ছেলেটা হয়তো সত্যি কথাই বলছে। মাকে তার মনেই পড়ে না। খুব ছোটবেলায় তার মা মারা গেছে। সে কোনোদিন তার মায়ের কথা চিন্তাও করেনি এবং কোনো খোঁজও করেনি। মায়ের কথা চিন্তা করতে করতে গ্রিমসের চোখে পানি এলো। তখন সে ভাবল এই ছেলেটা কত দূর দেশ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে, তার মায়ের কথা মনে করিয়ে দিতে এসেছে। গ্রিমস শেষে ভাবল সে টমের সাথে ভালো ব্যবহার করেনি, তাকে যখন খুশি মেরেছে, অকথ্য গালিগালাজ করেছে, ভালো করে দুবেলা খেতে পর্যন্ত দেয়নি। আর আজ সে নিজে এসেছে তাকে উদ্ধার করতে, তাকে এই জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে। ভাবতে ভাবতে গ্রিমস হাউমাউ করে কাঁদতে লাগলো। সেই দেখে টমও কান্না শুরু করলো। যখন দুজন দুজনের গলা জড়িয়ে ধরে কাঁদছে, তখন সেখানে হঠাৎ টমের দিদিমণি এসে হাজির। সে এসে বলল, আমাকে চিনতে পারছো? এখন দেখো কান্নার জন্যে গ্রিমসের গায়ের সমস্ত ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, মনেও আর কোনো ময়লা নেই। আজ সে তার ভুল বুঝতে পেরেছে। দুঃখ পেয়ে পেয়ে মানুষ খাঁটি সোনা হয়। আজ সে খাঁটি সোনা তৈরি হয়েছে, তার মধ্যে আজ কোনো খাদ নেই। সেজন্যেই সে আজ জেল থেকে ছাড়া পেল। সে এখন মুক্ত, আমি তাকে মুক্তি দিলাম। কথা বলতে বলতে হঠাৎ সেখানে এলি এসে বলল, দেখো আমিও তোমাদের মধ্যে এসে গেছি। আজ আমরা সবাই সমান। আজ আমাদের মধ্যে কোনো বড় ছোটর ভেদ নেই। আমরা সবাই আজ এক এবং একাকার। এমন সময় সেখানে বরফের রানীও এসে দাঁড়ালেন। সবাই অবাক। এমন একটা ঘটনার জন্যে কেউ তৈরি ছিল না। বরফের রানী সামনে দাঁড়িয়ে সকলের দিকে তাকাতে লাগলেন, আর সকলে দেখতে লাগলেন যে পলকে পলকে রানীর রং পাল্টাচ্ছে, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ। হরেক রকম বাহারি রঙে নিজেকে জড়িয়ে নিয়ে তিনি এলিকে বললেন, আজ থেকে এরা সবাই মুক্ত।
এখন থেকে এরা যেমন খুশি চলতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, যা খুশি করতে পারবে। এদের দীর্ঘদিনের পরিশ্রম আর কষ্ট আজ থেকে সার্থক। তুমি ওদের যেখানে খুশি নিয়ে যেতে পারো। আজ ওরা পরিশ্রমের মূল্য এবং পুরস্কার পেয়েছে। ওরা এখন খুশির দেশের লোক। খুশির দেশেই ওরা বাস করবে। তখন সকলে হাত জোড় করে মহারানীকে নমস্কার জানালো। মহারানী কথা বলতে বলতে আকাশে মিলিয়ে গেলেন। এলি, টম আর গ্রিমস হাত ধরে একই পথ ধরে হাঁটতে লাগলো। আজকে ওদের জীবনে আর কোনো কাঁটাতারের বেড়া নেই, কোনো বাধা নেই। আজ ওরা বিভেদের বেড়া ভেঙে পরস্পরের কাছে একান্ত আপন হয়ে উঠেছে। ওরা এখন খুশির দেশের লোক। এখানে সবাই সমান। এখানে গরিব বা বড়লোক বলে কিছু নেই। সত্য, নিষ্ঠা, সাধনা এবং পরিশ্রমের ফলেই মানুষ এই দেশে পৌঁছতে পারে এবং আনন্দে বাস করতে পারে। এক কথায় এটি একটি আনন্দ মেলা। আনন্দ সাগরে ডুব দিয়ে অনেক পরিশ্রমে এবং কষ্টে একে পেতে হয়, যেমন এলি এবং টম আজ পেল। এলি উঁচু শ্রেণীর মেয়ে, কিন্তু গ্রিমস এবং টম নিচু শ্রেণীর বাসিন্দা। স্বপ্নজীবনে সাগরতলে এবং এই আনন্দলোকে এরা সবাই একান্তই আপনজন এবং অন্তরঙ্গ বন্ধু। ধন্যবাদ।